হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। আজ আমি তোমাদের সাথে ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1। বাবরের ইচ্ছানুযায়ী তাকে কোথায় সমাহিত করা হয়? অপশন এ কাবুল, অপশন বি পেশোয়ার, অপশন সি দিল্লি আর অপশন ডি আগ্রা। তো বন্ধুরা, তোমাদের যদি উত্তরটি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। বাবরের ইচ্ছানুযায়ী তাকে সমাহিত করা হয় অপশন এ কাবুলে। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। সম্রাট বাবর বলতে মুঘল সম্রাট বাবর, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে কাবুলে সমাহিত করা হয়। কাবুল কোথায়? কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। এবার বাগ এ বাবর, এখানেই হচ্ছে কাবুলের বাগ এ বাবরে এই সম্রাটের বাবরের সমাধি অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 2, সাঁচির বৃহত্তম স্তূপ কোন আমলে তৈরি হয়েছিল? অপশন এ মৌর্য বংশ, অপশন বি কুষাণ বংশ, অপশন সি সাতবাহন বংশ এবং অপশন বি গুপ্ত। তো এদের মধ্যে কোন বংশ বা কোন আমলে সাঁচির এই বৃহত্তম স্তূপ তৈরি হয়েছিল? বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে অপশন এ মৌর্য বংশ। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। সাঁচি স্তূপ মৌর্য সম্রাট অশোক দ্বারা খ্রিস্টপূর্ব 3য় অব্দে নির্মিত হওয়ায় এটি ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য হয়। তাহলে ভারতের পাথর নির্মিত যে প্রাচীনতম স্থাপত্য হলো সাঁচি স্তূপ। কোয়েশ্চেন নাম্বার 3, এলাহাবাদের অশোক স্তম্ভ থেকে নিম্নলিখিত কোন শাসনকালের তথ্য জানা যায়? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত আর অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এলাহাবাদের যে অশোক স্তম্ভ রয়েছে সেখান থেকে কোন রাজার বা কোন সম্রাটের হচ্ছে শাসনকালের তথ্য জানা যায়? এদের মধ্যে বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অপশন সি সমুদ্রগুপ্তের। ডিটেলসে দেখে নিচ্ছি আমরা। এলাহাবাদের স্তম্ভ মৌর্য সাম্রাজ্যকালের সময়ে নির্মিত হওয়া একটি অশোক স্তম্ভ। এই স্তম্ভ মৌর্য সম্রাট অশোকের লিপি ছাড়াও গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি উৎকীর্ণ রয়েছে। এই স্তম্ভে সপ্তদশ শতাব্দীর মুঘল সম্রাট জাহাঙ্গীরেরও লিপি কিন্তু বর্তমান। এরপরে দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কার কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিল? অপশন এ কামরূপের ভাস্কর বর্ধন, অপশন বি মালব্যের দেবগুপ্ত, অপশন সি চালুক্যরায় দ্বিতীয় পুলকেশী এবং অপশন ডি গৌড়ের শশাঙ্ক। তাহলে বন্ধুরা, উত্তরটি চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। হর্ষবর্ধন পরাস্ত হয়েছিলেন অপশন সি চালুক্যরায় দ্বিতীয় পুলকেশীর কাছে। আমরা ডিটেলস একটু দেখে নিচ্ছি। হর্ষবর্ধন চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন 618 থেকে 619 সালে। কোয়েশ্চেন নাম্বার 5, বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত? অপশন এ প্রাকৃত, অপশন বি পালি, অপশন সি সংস্কৃত আর অপশন ডি তামিল। তাহলে চারটে ভাষার মধ্যে কোন ভাষায় এই বৌদ্ধ সাহিত্য রচনা করা হয়েছিল? উত্তরটি কমেন্ট বক্সে জানাও বন্ধুরা। উত্তরটি হয়ে যাবে অপশন বি পালি ভাষায়। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। পালি ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্যগুলি হলো ত্রিপিটক, যেটি কিনা পালি ভাষায় রচিত, মিলিন্দ পঞ্চাও, এটিও পালি ভাষায় রচিত, দীপবংশ, মহাবংশ এবং জাতকের গল্প, এগুলি সবগুলি পালি ভাষায় রচিত। কোয়েশ্চেন নাম্বার 6, কোন রাজা প্রথম তামার মুদ্রা প্রচলন করেছেন? কোন রাজা? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি শেরশাহ, অপশন সি মোহাম্মদ বিন তুগলক আর অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে বন্ধুরা, এই নিম্নলিখিত 4জন রাজা বা সম্রাটের মধ্য থেকে কোন রাজা প্রথম তামার মুদ্রা প্রচলন করেছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। ডিটেলসে একটু দেখে দিচ্ছি বন্ধুরা। মোহাম্মদ বিন তুগলক তামার নোট চালু করেন, সোনা ও রূপার বিনিময়ে এই তামার মুদ্রা দেওয়ার ব্যবস্থা করেন। তো তার ধারণা কি ছিল, মানে কেন তিনি তামার মুদ্রা চালু করার ব্যবস্থা করেছিলেন? তার ধারণা ছিল সোনা ও রূপার মুদ্রা তার কোষাগারে জমা হবে, কিন্তু উল্টে কি দেখা যায়, সাধারণ জনগণ খুব সহজে এই মুদ্রা তৈরি করে ফেলে, অর্থাৎ জাল নোট তৈরি করতে ফেলে, যার ফলে প্রচুর ক্ষতি হয় এবং কোষাগার শূন্য হয়ে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 7, হর্ষঙ্করাজ বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? তার বংশীয় যে রাজা বিম্বিসার, তার রাজধানী ছিল অপশন এ বৈশালী, অপশন বি উজ্জয়িনী, অপশন সি রাজগীর আর অপশন ডি চম্বা। তাহলে বন্ধুরা, উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাও যদি জানা থাকে। তো উত্তরটি হয়ে যাবে হর্ষঙ্করাজ বিম্বিসারের রাজধানী ছিল অপশন সি রাজগীরে। একটু ডিটেলসে আমরা দেখে নিচ্ছি। বিম্বিসারের রাজধানী ছিল রাজগীর বা গীতিব্রজ,
তো তার যে রাজধানী ছিল 5টি পাহাড় দিয়ে ঘেরা, এবং বাকি যে উন্মুক্ত স্থান ছিল সেখানে কিন্তু পাহাড়ের দেওয়াল দিয়েও ঘেরা ছিল। তো তার সুরক্ষা ব্যবস্থা কিন্তু খুব উন্নত প্রকৃতির ছিল। কোয়েশ্চেন নাম্বার 8, কার রাজসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয়? তা নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের রাজকলায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয়? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, আর অপশন ডি শাহজাহান। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীরের আমলে কিন্তু ইউরোপীয় শিল্পকলা কিন্তু পরিলক্ষিত হয়েছিল। ডিটেলসে দেখে নিচ্ছি। শিল্প বিশেষজ্ঞ আনন্দ কুমার স্বামী জাহাঙ্গীরের রাজত্বকালকে মুঘল চিত্রকলার ইতিহাসে সুবর্ণ যুগ বলে আখ্যায়িত করেছে। এছাড়াও জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রশিল্পী আত্মনির্ভর ও পরিপক্ক হয়ে ওঠে এবং ভারতীয় শিল্পীরা ইউরোপিয়ান চিত্রকলার সংস্পর্শে আসেন। কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোন পেশোয়া ইতিহাসে নানা সাহেব নামে পরিচিত? অপশন এ প্রথম বাজিরাও, অপশন বি বালাজি বাজিরাও, অপশন সি মাধবরাও, আর অপশন ডি বাজিরাও। তাহলে আমরা ইতিহাসে নানা সাহেবের নাম শুনেছি, এই নানা সাহেবের আসল নাম কি, প্রকৃত নাম কি? উত্তরটি হবে বন্ধুরা অপশন বি, বালাজি বাজিরাও। একটু ডিটেলসে দেখে নিচ্ছি। বালাজি বাজিরাও যিনি নানা সাহেব নামেও পরিচিত ছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের মারাঠা সাম্রাজ্যের একজন পেশোয়া বা একজন মুখ্য নেতা। কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোন নদীর তীরে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ হয়েছিল? তো বন্ধুরা আমরা হিদাসপিসের যুদ্ধের নাম শুনেছি, এটি বিখ্যাত যুদ্ধ। এটি কোন নদীর তীরে হয়েছিল? অপশন এ বিতস্তা, অপশন বি সিন্ধু, অপশন সি ঝিলম, আর অপশন ডি রাভি নদীর তীরে। তাহলে বন্ধুরা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল নিম্নলিখিত এই 4টি নদীর মধ্যে অপশন সি ঝিলম নদীর তীরে। তো হিদাসপিসের যুদ্ধ 315 খ্রিস্টাব্দে পূর্বাব্দে, 15 খ্রিস্টপূর্বাব্দে পূর্ব আলেকজান্ডারের মধ্যে কিন্তু হয়েছিল। এরপরে বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল? তো অপশন এ বিজাপুর, অপশন বি গোলকুন্ডা, অপশন সি হাম্পি, আর অপশন ডি বারোদা। তাহলে বন্ধুরা বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল অপশন সি হাম্পিতে। ডিটেলসে দেখে নিচ্ছি। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1336 খ্রিস্টাব্দে প্রথম হরিহর ও প্রথম বুক্ক দুই ভাই মিলে প্রথম স্বাধীন বিজয়নগর সঙ্গম বংশ প্রতিষ্ঠা করেন। এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তাহলে বন্ধুরা আমরা জানি মোহাম্মদ বিন তুগলকের সময় হচ্ছে এই বিজয়নগর রাজ্য হচ্ছে স্বাধীন রাজ্য হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন, এবং কাদের নেতৃত্বে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছিলেন? প্রথম হরিহর এবং প্রথম বুক্ক নামে দুই ভাই মিলে। তো তারা যে বংশটি বিজয়নগরের প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে সঙ্গম বংশ, এবং এই বিজয়নগর তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 12, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা কবে গঠিত হয়েছিল? অপশন এ 1924 খ্রিস্টাব্দে, অপশন বি 1926 খ্রিস্টাব্দে, অপশন সি 1928 খ্রিস্টাব্দে, আর অপশন ডি 1930 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে চটপট জানিয়ে দাও। তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ 1924 খ্রিস্টাব্দে। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন ও প্রতুল গাঙ্গুলি কর্তৃক 1924 সালে পূর্ববঙ্গের ভোলাচাং গ্রামে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের ভোলাচাং গ্রামে প্রতিষ্ঠিত হয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এবং এটি কি ছিল? এটি একটি তৎকালীন ভারতের বা ব্রিটিশ ভারতের একটি বিপ্লবী সংগঠন ছিল এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। কোয়েশ্চেন নাম্বার 13, AITUC অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি দেওয়ান চমনলাল, আর অপশন ডি বিপি ওয়াদিয়া। তো বন্ধুরা AITUCর প্রথম সভাপতি ছিলেন অপশন বি লালা লাজপত রায়। ডিটেলসে আমরা একটু দেখে নিচ্ছি। AITUCর ফুল ফর্মটা আমি আগেই বললাম, এখানে দেখে নাও বন্ধুরা। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস রয়েছে। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 31শে অক্টোবর 1920 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর আগে কিন্তু এই AITUC বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।
কোয়েশ্চেন নাম্বার 14, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? আমরা জানি গান্ধীজি বা মোহনদাস করমচাঁদ গান্ধী ইনি একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো এনার রাজনৈতিক গুরু কে ছিলেন? কার কাছ থেকে এনার রাজনৈতিক শিক্ষা শুরু? তো অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি বাল গঙ্গাধর তিলক, আর অপশন ডি সুভাষচন্দ্র বসু। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। তো এখান থেকে আমরা একটু ডিটেলস দেখে নিচ্ছি। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে। তো গোপাল কৃষ্ণ গোখলের একটি বিখ্যাত উক্তি বা যেটি ছিল আমাদের বাঙালি জাতির সম্পর্কে, সেটি কি? তিনি বলেছিলেন, বাঙালি আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল। তো উক্তিটি কিন্তু ইংলিশে বেশি ফেমাস, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। তো এই উক্তিটি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে, এই কোটেশনটা তুলে দিয়ে বলে দেওয়া হয় যে এই উক্তিটি নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের। সেখানে বন্ধুরা উত্তরটা হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলের। কোয়েশ্চেন নাম্বার 15, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি ছিল? তো বন্ধুরা আমরা জানি নীলদর্পণ নাটক, যেটি মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন, আমরা জানা রয়েছে, এবং সেই নাটকের প্রকৃত লেখক হলো দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি ছিল? অপশন এ গন্ধর্ব নারায়ণ মিত্র, অপশন বি জগন্নাথ রায়, অপশন সি শঙ্খ ঘোষ, আর অপশন ডি অনিল মিত্র। তো বন্ধুরা উত্তরটি তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। একটু ডিটেলসে আমরা দেখে নিচ্ছি। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক ছিল নীলদর্পণ, যেটা কিনা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বা লেখা হয়। তো এটি তার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ছিল। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নীলদর্পণ মনে করা হয়ে থাকে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক করেন মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা বন্ধুরা এটাই জানি যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে আধুনিক গবেষকগণ কিন্তু এ বিষয়ে একমত নন। তারা কিন্তু বলছেন না যে মাইকেল মধুসূদন দত্ত এই দীনবন্ধু মিত্রের যে নাটক নীলদর্পণের অনুবাদ করেছিলেন ইংরেজিতে। তারা কি বলছেন? বলছে এই অনুবাদ অর্থাৎ নীলদর্পণের যে ইংলিশ অনুবাদ নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্লেন্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং নামে একজন ইংরেজ। এই অনুবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয়। কারণ কি? এটা একটা কথা রয়েছে যে নাটকটি যতটা না বাঙালি মহলে প্রশংসিত হয়েছিল, ততটাই কিন্তু ইংরেজ মহলে ঘৃণিত হয়েছিল। তো এই ইন্ডিগো প্ল্যান্টিং মিররের ট্রান্সলেশন ইংলিশে বের করানোর পরে এই রেভারেন্ড জেমস লং এর কিন্তু জরিমানা ও কারাদণ্ড হয়। তৎকালীন ইংরেজরাই বিচার করত, এবং এই জরিমানার টাকা আদালতেই দিয়ে দেন আমাদের কালীপ্রসন্ন সিংহ। তো ইনি একজন বিখ্যাত সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ। প্রসঙ্গত উল্লেখ্য, এটি বাংলা নাটক, প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয়। তাহলে প্রথম বাংলা নাটক যেটি ইংরেজিতে অনুদিত হয় সেটি হলো আমাদের নীলদর্পণ। কোয়েশ্চেন নাম্বার 16, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে গদর পার্টি নামটা আমাদের সবারই চেনা জানা, এবং এই গদর পার্টির প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অপশন এ লালা হরদোয়াল, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি অজিত সিং, আর অপশন ডি বাল গঙ্গাধর তিলক। উত্তরটি যদি জানা থাকে তোমরা চটপট কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দাও। তো উত্তরটি হয়ে যাবে অপশন এ লালা হরদোয়াল। একটু ডিটেলসে আমরা দেখে নেব। লালা হরদোয়াল, তারকনাথ দাস এবং সোহানশীল ভাকনা এই দলের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। তো লালা হরদোয়াল প্রতিষ্ঠাতা হিসাবে বা প্রধান প্রতিষ্ঠাতা থাকলেও তার সঙ্গে সহযোগী হিসাবে তারকনাথ দাস এবং সোহানশীল ভাকনাও ছিলেন। এই গদর নামটি একটি দৈনিক পত্রিকা থেকে নেওয়া হয়েছিল, যেটি 1913 খ্রিস্টাব্দের 1 নভেম্বর প্রথম মুদ্রিত হয়েছিল সিপাহী বিদ্রোহের স্মরণে। তাহলে 1856 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারই স্মরণে কিন্তু এই একটি দৈনিক পত্রিকা ছাপানো হয়েছিল, যেখান থেকে এই গদর নামটি নেওয়া হয়েছিল। এই গদর যে পার্টি এর সদর অফিস কোথায় ছিল? সান ফ্রান্সিসকোতে। কোয়েশ্চেন নাম্বার 17, নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? তো বন্ধুরা
অপশন এ রামমোহন রায়, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি কেশবচন্দ্র সেন এবং অপশন ডি আনন্দমোহন বসু। তো আমরা জানি যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন বসু, কিন্তু এখানে নববিধান ব্রাহ্ম সমাজ রয়েছে, তো একটু ভালো করে তোমরা দেখবে, না হলে ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। এবং এছাড়াও ছিল ভারতীয় ব্রাহ্ম সমাজ বা আদি ব্রাহ্ম সমাজ, যেটা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে নববিধান ব্রাহ্ম সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশন সি কেশবচন্দ্র সেন হচ্ছে এখানে আনসার। তো আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে তার বিখ্যাত নববিধান প্রচার করেন। এর মাধ্যমে তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর একটু আদিম প্রকৃতির মানুষ ছিলেন, বা হিন্দু, গোড়া হিন্দু ছিলেন। এই ক্ষেত্রে ওনার সাথে কেশবচন্দ্র সেনের মতবিরোধ ঘটে এবং কেশবচন্দ্র সেনকে আদি ব্রাহ্ম সমাজ বা রামমোহনের তৈরি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং পরবর্তীকালে কেশবচন্দ্র সেন তার নববিধান ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে পরিচালিত ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে নববিধান ব্রাহ্ম সমাজ নামেই পরিচিত হয়। কোয়েশ্চেন নাম্বার 18, সত্যার্থ প্রকাশের রচয়িতাকে? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি লালা হংসরাজ, অপশন সি গুরুদত্ত আর অপশন সি স্বামী শ্রদ্ধানন্দ। তাহলে বন্ধুরা উত্তরটি হয়ে যাবে সত্যার্থ প্রকাশের রচয়িতা অপশন এ দয়ানন্দ সরস্বতী। ডিটেলসে দেখে নিচ্ছি একটু। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় সত্যার্থ প্রকাশ গ্রন্থ রচনা করেন এবং স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন চালু করেছিলেন, এটাও আমরা জানি। কোয়েশ্চেন নাম্বার 19, সায়েন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1860 খ্রিস্টাব্দে, অপশন বি 1864 খ্রিস্টাব্দে, অপশন সি 1870 আর অপশন ডি 1877। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি 1864 খ্রিস্টাব্দে। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি সায়েন্টিফিক সোসাইটি কি, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ভিত্তির ওপর সমাজকে প্রতিষ্ঠা করতে শেখ সৈয়দ আহমদ খাঁ 1864 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক সমাজ, যার ইংলিশে যাকে বলা হয় সায়েন্টিফিক সোসাইটি, গড়ে তুলেছিলেন। তো আমাদের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 20, ধর্মসভার প্রতিষ্ঠাতা কে বা ধর্মসভা কে প্রতিষ্ঠিত করেছিলেন? অপশন এ রাধাকান্ত দেব, অপশন বি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে আর অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে বন্ধুরা উত্তরটি জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ রাধাকান্ত দেব। তো রাধাকান্ত দেব 1830 খ্রিস্টাব্দে ধর্মসভা কিন্তু চালু করেছিলেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।